আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি 'আমৃত্যু ভালোবাসি তোকে'। সিজন ৩ লেখনীতে ফারজানা মনি। পর্ব ৬-১০। মিম মেয়েকে আহিয়ার কাছে রেখে আরিফকে নিয়ে দ্বিতীয় তলার নিজের রুমের দিকে গেল। আকলিমা খান এখনো মেয়ের রুমটাকে আগের মতোই গুছিয়ে রাখেন। এই রুমটাতে মিমের থাকা হয় না বহু বছর। আরিফ তাকে কখনো খানবাড়িতে এসে ২-৩ দিন বেড়াতে দেয় না। বিশেষ প্রয়োজন পড়লে সকালে দিয়ে যায় এবং যত রাতই হোক অফিস ছুটির পর আবারও নিয়ে যায়। এসব নিয়ে মিম অভিমান করেছে অনেক, কিন্তু কোনো লাভ হয়নি কখনো। আরিফের একটাই কথা, তোমাকে ছাড়া রাতে আমার ঘুম আসে না। প্রথম মিম একটু রাগ দেখালেও এখন আর কিছুই বলে না। জানে এই ছেলেটা পাগল, তার জন্যই তো পাগল। আবিরের কথায় আরিফ অফিস থেকে ১০ দিনের ছুটি নিয়েছে, তাই মিমের মন খুশি করার জন্য একদিন আগেই এসেছে। কাল এই বাড়ি থেকেই সকলের সাথে তারা সাজেক যাবে। মিম লাগেজ থেকে একটা থ্রি পিস বের করতেছিল চেঞ্জ করার জন্য। সেই সময় পেছন থেকে আরিফ এসে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। মিম একটু মোছামুছি করল ছোটার জন্য, কিন্তু আরিফের শক্তপোক্ত পুরুষালী হাতের সাথে কি সে শক্তিতে পারবে? কিছুক্ষণ চেষ্টা করে সে নিজেই থেমে গেল। আরিফ মৃদু হাসল, তারপর বলল, ম্যামের শক্তি শেষ? মিম রাগী কণ্ঠে বলল, ছাড়ুন তো, কেউ চলে আসবে। ঠিক তখনই কারো কাশিতে দুজন দরজার দিকে তাকালো। দেখল রাই হাতে নাস্তার ট্রে নিয়ে মিটিমিটি হাসছে। আরিফ মিমকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। রাই একটি গলা খাকারি দিয়ে বলল, ডিস্টার্ব করলাম না তো দুলাভাই? এই কথা শুনে মিম ড্রেসগুলো নিয়ে ওয়াশরুমের দিকে গেল চেঞ্জ করতে। আরিফ এক আঙ্গুল দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, একটু একটু। রাই হাসল, হাসি মুখে ভেতরে প্রবেশ করে নাস্তা দিয়ে গেল। বেলা প্রায় ২টা। বাহিরে প্রচুর রোদ উঠেছে আজ। সূর্যের কড়া তাপে মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। সকাল থেকে রাকিবের ছেলে রিহান, মাইশার ছেলে মৃদুল, আহিয়ান এবং এলাকার ২ ছোটবেলার বন্ধু নির্জন ও অলোক একসাথে বসে একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। আহিয়ানের খবর পেয়ে রিহান, মৃদুল, নির্জন ও অলোক এসেছে দেখা করতে। সেই ছোটবেলার শেষ দেখা। তারপর ভিডিও কল ছাড়া আর দেখা হয়নি। এত বছর পর বন্ধুদের সাথে দেখা হওয়ার পর পুরনো স্মৃতি, পরিবার, ভবিষ্যৎ সব নিয়ে আলোচনা করতে করতে প্রায় দুপুর গড়িয়েছে। আহিয়ান ঠিক করেছে আজ সন্ধ্যার আগে বাড়িতে ফিরবে না। অবশ্য বাড়িতে সে তার মাম্মাকে সব জানিয়েই এসেছে। সকাল থেকে এই চায়ের দোকানেই আড্ডায় মজে আছে। রিহান সকলের উদ্দেশ্যে বলল, দোস্ত, এবার মনে হয় আমাদের লাঞ্চ করা উচিত। ওর কথা শুনে বাকি ৪ বন্ধুও সম্মতি দিল। আহিয়ান উঠে গেল দোকানদারকে চায়ের বিল পরিশোধ করতে। বাকি ৪ বন্ধু হাসি ঠাট্টায় মত্ত। বিল পরিশোধ করে পেছনে ফিরতেই আহিয়ানের চোখ গেল একটু দূরের রাস্তায়। সেখানে কয়েকটা ছেলে ২টা কলেজ পড়ুয়া মেয়েকে ডিস্টার্ব করছে। একটা ছেলে তো একটা মেয়ের চুলের বেনি ধরে রীতিমতো টানাটানি করছে। আবারও মাঝে মাঝে হাত ধরেও টান। আহিয়ান ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। কেন জানি মেয়েটাকে চেনা চেনা লাগছে। কিন্তু এই এলাকার কোনো মেয়েকে তো তার চেনার কথা না। আর তার নিজের বাড়ির মেয়েরা তো এভাবে রাস্তাঘাটে চলাফেরা করে না। আহিয়ান দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সামনে এগিয়ে গেল। পেছন থেকে মৃদুল ডাকছে। আহিয়ান সেদিকে পাত্তা না দিয়ে আরেকটু এগিয়ে গেল। কিছু একটা খেয়াল করতেই আহিয়ান দৌড়ে গেল রাস্তার দিকে। আহিয়ানের দৌড় দেখে রিহান, মৃদুল, নির্জন ও অলোক ছুটল তার পিছু পিছু। ওদের ৫ বন্ধুকে এইভাবে দৌড়ে আসতে দেখে ছেলেগুলো সব উল্টা রাস্তায় দৌড় দিল। আহিয়ান মেয়েগুলোকে ক্রস করে ছেলেগুলোর পেছনে দৌড়ালো। ভাগ্যবশত একটাকে হাতের কাছে পেয়েও গেল। ছেলেটাকে রাস্তায় ফেলে নাকে মুখে ইচ্ছামতো ঘুষি দিল। ছেলেটার হাতটাকে মোচড়াতে মোচড়াতে বলল, তোর সাহস কত বড়, তুই ওর হাত ছেড়েছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। ইতিমধ্যেই ওর বন্ধুরা এগিয়ে এসেছে। দেখলো রাস্তার একপাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ত্রিধা ও তার ক্লাসমেট সোহানী। ওরা তারপর আবার এগিয়ে গেল সামনে। আহিয়ান এখনো ছেলেটাকে মারছে। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আশেপাশের কিছু লোকও জমে গেছে। কেউ আহিয়ানকে থামাতে পারছে না। ওরা ৪ জন দৌড়ে গিয়ে আহিয়ানকে জাপটে ধরল। আহিয়ান হাঁপাচ্ছে আর রক্তলাল চোখে তাকিয়ে আছে রাস্তায় পড়ে থাকা ছেলেটির দিকে। আশেপাশের লোক এর মাঝেই জেনে গেছে ওই ছেলেটির অপরাধ। তবুও মানবতার খাতিরে হসপিটালে নিয়ে যেতে চাইলে রিহান তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল ওই ছেলেটার ট্রিটমেন্ট করাতে। আহিয়ান কিছু একটা মনে পড়তেই ছুটে গেল পিছনে।
দেখল ত্রিধা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহিয়ান ধমক দিয়ে বলল, তোর এখানে কি? রাস্তায় কি করছিস তুই? কলেজ ছুটির পর বাড়িতে না গিয়ে এখানে কি করছিস? ত্রিধা কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আহিয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে বলে উঠল, অ্যান্সার দে ড্যামেট। কিন্তু ত্রিধা এতক্ষণে ভয় ও অস্থিরতায় নিজেকে সামলাতে না পেরে ছুটে গিয়ে আহিয়ানকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ভাঙা ভাঙা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আহিয়ান ভাই, ওই ছেলেগুলো আমার বেনিতে ধরে টেনেছে, আমার হাতে ধরেছে। আপনি আমায় বাড়িতে নিয়ে চলুন প্লিজ। আহিয়ান চুপচাপ চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। সে জানে এখন চিদাকে যতই কিছু জিজ্ঞাসা করুক, চিদার থেকে আশানুরূপ কোনো উত্তর পাওয়া যাবে না। আহিয়ান চিদাকে নিজের বুক থেকে সোজা করে দাঁড় করিয়ে চোখের পানি মুছে চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল। এদিকে রিহান, মৃদুল, অলোক, নির্জন ও সোহানী নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে। অলোক মৃদুলকে খোঁচা মেরে বলল, এই দুইটার ঘটনা কি রে? মৃদুল আউচ শব্দ করে বলল, আমি কি জানি। নির্জন মিটিমিটি হেসে বলল, ডাল মে জারুর কুছ কালা হে। রিহান নির্জনের উদ্দেশ্যে গালি দিয়ে বলল, শালা তুই দেখতেও কালা, তোর চিন্তা ভাবনাও কালা, তাই সবকিছুতেই কালা খুঁজিস। নির্জন রিহানের উদ্দেশ্যে রাগী কণ্ঠে বলল, আই এম নট কালা, আই এম ডেঞ্জারাস শ্যামলা, যেটা দেখে তোর মতো কতগুলো মাঙ্গের নাতির বইনেরা ক্রাশ খায়। এবার মৃদুল নির্জনের কাঁধে চাপড় দিয়ে বলল, কি রে মামা, ভুইলা গেছস আমাদের আশেপাশে দুইটা মেয়ে আছে, মুখে জবান সামলা। আহিয়ান বন্ধুদের দিকে এক নজর তাকিয়ে রিহানকে বলল, দোস্ত, তিদার বান্ধবীকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর, আমি তিদাকে নিয়ে চলে যাচ্ছি। আজ আর একসাথে লাঞ্চ করা হবে না, আগামীকাল তো ট্যুরে দেখা হচ্ছেই। তারপর অলোক ও নির্জনকে উদ্দেশ্য করে বলল, তোরা গেলে অনেক ভালো লাগতো, পারলে চেষ্টা করিস। নির্জন বলল, সরি দোস্ত, সামনে পরীক্ষা, বাড়ি থেকে অ্যালাউ করবে না। তারপর রিহান সোহানীকে পৌঁছে দিতে গেল, আর বাকি তিনজনও যার যার মতো চলে গেল। ত্রিদা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহিয়ান চুপচাপ ত্রিদার হাত ধরে হাঁটল রাস্তার ওই পারে রাখা তার বাইকের দিকে। ত্রিদাও বাধ্য মেয়ের মতো আহিয়ানের সাথে গেল। আজ আর বেশি কোনো কথা বলে আহিয়ানকে রাগালো না। ত্রিধাকে দাঁড় করিয়ে রেখে আহিয়ান বাইক ঘুরিয়ে নিয়ে আসলো সামনে। তারপর ত্রিধার সামনে একটা হেলমেট ধরে বলল, এটা পরে উঠে বস। কিন্তু এখনো ত্রিধা নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেয়েটা আজ বড্ড বেশি ভয় পেয়েছে, ওকে দেখলেই বোঝা যায়। এবার আহিয়ান আর কথা বাড়ালো না। ত্রিধার মুখটা একটু উপরে তুলে হেলমেটটা যত্ন সহকারে পরিয়ে দিল। তারপর বলল, সাবধানে উঠে বস। ত্রিধা চুপচাপ বাইকে উঠে বসলো। আহিয়ান বাইকের মিররের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাঁপাকাঁপি বন্ধ করে দৌড়ে বস। ত্রিধা এবার আলতো করে আহিয়ানের কাঁধে হাত রাখল। বাইক চলল অজানা গন্তব্যে। এই পথ, এই রাস্তা ত্রিধা কিছুই চিনে না, এমনকি এটা বাড়ির রাস্তাও না। তবুও আজ কিছু বলল না। ছোটবেলা আহিয়ানের রাগী চেহারা অনেক দেখলেও আজকের আহিয়ানকে যেন সে নতুন দেখছে। হঠাৎ বাইক ব্রেক করা ত্রিধা আহিয়ানের কাঁধে শক্ত করে চেপে ধরল। আহিয়ান মিররে এক নজর দেখেও কিছু বলল না। চুপচাপ পকেট থেকে ফোন বের করে কানে দিল। আসসালামু আলাইকুম মাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুই কোথায়? দুপুরে কিছু না খেয়ে এই রোদের মধ্যে কোথায় ঘুরছিস? আহিয়ান গলার স্বর একটু নিচু করে বলল, আমি খেয়ে নিব মাম্মা। আর তোমাকে তো গতকালকেই বলেছি, আজ ফিরতে আমার লেট হবে। হ্যাঁ বলেছিস, খেয়েছিস কিনা জানতেই কল দিয়েছি। আমি খেয়ে নিব। আর শোনো মাম্মা। হ্যাঁ বল, কিছু বলবি? জি, ড্রাইভার আঙ্কেলকে বলো ত্রিধাকে আজ কলেজ থেকে নিয়ে যেতে হবে না। আমি ওর কলেজের দিকে গিয়েছিলাম, তাই ওকে আমিই নিয়ে এসেছি। একটু পর লাঞ্চ করে একসাথে বাড়ি ফিরবো। মেঘ একটু আশ্চর্য হয়ে বলল, ত্রিধা তোর সাথে? আহিয়ান একটু ইতস্তত করে বলল, জি, হঠাৎ দেখা হয়ে গেল তাই ভাবলাম নিয়ে আসি। মেঘ হাসি হাসি মুখ নিয়ে বলল, ভালো করেছিস, ওকে নিয়ে সাবধানে বাড়ি ফিরিস। জি মাম্মা। তারপর ফোনটা কেটে দিয়ে পকেটে রাখলো। এতক্ষণে পুরো কথা শুনে ত্রিধা আহিয়ানকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আহিয়ান সেটার সুযোগ না দিয়ে আবারও বাইক স্টার্ট দিল। বাইকটি গিয়ে থামলো একটি বিলাসবহুল রেস্টুরেন্টে। ত্রিধা নেমে দাঁড়াতেই আহিয়ান আবারও ওর এক হাত চেপে হাঁটা শুরু করলো ভেতরে। আহিয়ান ফিমেল ওয়াশরুমের দিকে ইশারা দিয়ে বলল, যা,
চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আয়। সিধা মাথা তুলে একবার তাকিয়ে চলে গেল সেদিকে। আহিয়ান লক্ষ্য করল প্রচণ্ড কান্না ও রোদের কারণে মেয়েটার ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। তারপর সেও চলে গেল ফ্রেশ হতে। সিধা বের হয়ে দেখল একটু দূরে একটা টেবিলে আহিয়ান বসে আছে। সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে সামনে বসলো। আহিয়ান একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, কি খাবি? সিধা মৃদু কণ্ঠে মিনমিনিয়ে বলল, আমার খিদে নেই, আপনি খান। আহিয়ান আর কিছু না বলে নিজের পছন্দ মতো কয়েক রকমের খাবার 2 প্লেট করে অর্ডার দিল। এটা দেখে চিধা মনে মনে বলল, বললাম তো আমি খাবো না, তারপরে এত খাবার কেন অর্ডার দিচ্ছে? এগুলো কি সব উনি একা খাবে? এ মা, এ তো পুরো রাক্ষস দেখছি। ইতিমধ্যেই খাবার চলে এসেছে। আহিয়ান সব খাবার একটু একটু করে একটা প্লেটে তুলে দিদার সামনে দিল। চিতা চোখ বড় বড় করে আহিয়ানের দিকে তাকালো। কিছু বলবে এমন সময় আহিয়ান গম্ভীর কণ্ঠে বলল, আমার দিক থেকে চোখটা নামিয়ে চুপচাপ খা। কিন্তু তিথা কি কথা শোনার পাত্রী? সে আবারও বলেই ফেলল, আমি খাবো না, খিদে নেই। আহিয়ান এবার চোখ রাঙিয়ে বলল, আর একটা কথাও শুনতে চাই না। সকালেও খেয়ে বের হসনি, এখন চুপচাপ খাবারগুলো শেষ কর। সিধা আহিয়ানের ধমকে খানিকটা দমে গিয়ে খাওয়া শুরু করলো। সত্যি বলতে তারও অনেক খিদে পেয়েছে, কিন্তু আজ একটার পর একটা ধাক্কা তার খিদেকে দমিয়ে রেখেছে। চিতা তো সবচেয়ে বেশি অবাক হয়েছে আহিয়ানের মতো রক্তচোষা বাদরের এই রূপ দেখে। মনের কথা মনেই রেখে চিতা বহু কষ্টে প্লেটে সবগুলো খাবার শেষ করলো। হঠাৎ আহিয়ান বলল, এই রাস্তায় কেন গিয়েছিলি? চিধা একটু থতমত খেলো আহিয়ানের কথা শুনে। তারপর মাথা নিচু করে চুপচাপ বসে রইল। আহিয়ান নিজের মেজাজটা একটু কন্ট্রোলে রেখে আবারও বলল, আমি একটা প্রশ্ন করেছি, ঠিকঠাক মতো উত্তর দে। চিদা এবার মাথা নিচু করেই বলা শুরু করলো, আসলে আহিয়ান ভাই, আমি জুই আর সোহানি ছুটির পর একসাথেই কলেজ থেকে বের হই। জুইয়ের গাড়ি এসেছে তাই সে চলে যায়। আমার সাথে সোহানি অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু ড্রাইভার আঙ্কেল আসছে না দেখে সোহানি বলল, একটু দূরে এগিয়ে গিয়েই অটো বা সিএনজি পেয়ে যাব। আর যেতে যেতে যদি বাড়ির গাড়ির সাথে দেখা হয় তাহলে তো ভালোই। এত গরমে দুপুরের কড়া রোদে বিরক্ত বোধ হওয়ায় আমি ওর কথায় সম্মতি দিয়ে এগিয়ে গেলাম সামনে। কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম কয়েকটা বখাটে ছেলে বসে আছে। আমরা চুপচাপ চলে যাচ্ছিলাম, কিন্তু ছেলেগুলো আমাদের পিছু নিল। আমরা দুইজন তাড়াতাড়ি হাঁটতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। ছেলেগুলো আমাদের ডিস্টার্ব করা শুরু করলো। কেউ হাতে কেউ বা বেনিতে টানাটানি শুরু করলো। আমরা যখন ওদের ডিস্টার্বে নাজেহাল, ঠিক তখনই খেয়াল করলাম আপনি আসছেন। তারপর থেকে বাকিটা তো আপনার জানাই আছে। আহিয়ান চুপচাপ পুরো কথা শুনল, তারপর বলল, কখনো বাড়ির গাড়ি পৌঁছাতে দেরি হলে এভাবে রাস্তায় বের হবি না। প্রয়োজনে 1 ঘন্টা অপেক্ষা করবি, তাও একা আসবি না। হৃদা চুপচাপ ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। তারপর ওরা দুইজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আহিয়ান আবারও বাইক নিয়ে ছুটল আরেক অজানা গন্তব্যে। সিদা এবারও চিনে না কোথায় যাচ্ছে। বাইক এসে থামলো যমুনা ফিউচার পার্কের সামনে। সিদা তো চরম আশ্চর্য, মনে মনে বলল, পুরো হিটলারের নাতি, এত বছর দেশে না থেকেও কত কিছু চিনে। আহিয়ান বাইকের সামনে ফোনের গুগলের দিকে তাকিয়ে বলল, হিটলার বলার ইচ্ছা থাকলে তোর দাদুকে গিয়ে সরাসরি বল, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছুই নেই। সিদা নিজের মুখে দুহাত চেপে বলল, ইস, আমি কি জোরে বলে ফেললাম। ধুর সিধা, তোকে দিয়ে কিছুই হবে না। আহিয়ান হালকা করে বলল, নেমে দাঁড়া। সিধা চুপচাপ নেমে দাঁড়ালো। আহিয়ান বাইকটা পার্ক করে এসে সিধার হাত ধরে সামনে আগালো। সিধা এবার একটু বিরক্ত হলো। মনে মনে বলল, এভাবে বাচ্চাদের মতো হাত ধরে নেওয়ার কি আছে? আমি কি হারিয়ে যাব নাকি? আহিয়ান মুচকি হাসল। সিধা চারদিকে তাকিয়ে দেখলো অনেক লোক। তার কেন জানি মনে হচ্ছে কিছু লোক তাদের দিকেই তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে, কাঁধে ব্যাগ ঝুলানো কলেজ ড্রেস পরা মেয়ে এই যুবকের সাথে কলেজ ফাঁকি দিয়ে প্রেম করতে এসেছে। কথাটা মাথায় আসতেই সিধা নিজের হাতটাকে আহিয়ানের মুঠি থেকে ছাড়িয়ে আগে আগে হাঁটা শুরু করলো। সিধা সিঁড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই আহিয়ান তার লম্বা বেনুনিটাকে ধরে টান দিয়ে লিফটের দিকে গেল। এখনো তার বেনিটা আহিয়ানের হাতে। সিধা বিরক্ত হয়ে বলল, ছাড়ুন তো, চুলে ব্যথা লাগছে। আহিয়ান ভদ্র ছেলের মতো ছেড়ে দিল। ইতিমধ্যেই তারা দ্বিতীয় তলার একটা দোকানে ঢুকেছে।
সিধা চারপাশে একবার চোখ বুলিয়ে দেখল, বোরখা আর বোরখা। আহিয়ান স্পষ্ট ভাষায় বলল, পছন্দ কর। সিধা একটু চাপা স্বরে বলল, কেন? না মানে আমি তো বোরখা পরি না। আহিয়ান এবার চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, এখন থেকে রোজ পরবি। সিধা চোখ দুটো গোল গোল করে বলল, আমি বোরখা পরব প্রতিদিন, কিন্তু কলেজে তো কলেজ ড্রেস ছাড়া ঢুকতে দেয় না। আহিয়ান সামনে ঝুলিয়ে রাখা একটা বোরখা দেখতে দেখতে বলল, আমাকে কলেজ শেখাস না। আমি জানি কোনো শিক্ষার্থী যদি বোরখা পরে কলেজে যেতে চায় তাহলে কলেজ ড্রেসের রঙের বোরখা পরে যেতে হবে এবং সেই বোরখায় কলেজ বেজ থাকতে হবে। ঠিক বললাম তো দিদারানী? সিধা মনে মনে বিরক্ত হলো। তারপর আহিয়ানের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। আহিয়ান আবারও দোকানের চারপাশে তাকাতে তাকাতে বলল, এবার বোরখা চয়েস কর। সিধা আস্তে আস্তে বলল, না মানে আহিয়ান ভাই, আমি তো জীবনেও বোরখা পরি নাই বা কিনিও নাই। আমার তো আইডিয়া নেই এসব সম্পর্কে। আহিয়ান দোকানদারের দিকে তাকিয়ে বলল, আপনার দোকানে কয় রকম ডিজাইনের বোরখা পাওয়া যায়? দোকানদার ছেলেটা হেসে জবাব দিল, ভাইজান প্রায় 40টা ডিজাইন এভেলেবেল। আহিয়ান ছেলেটির দিকে তাকিয়ে এবার বলল, 30 ডিজাইনের 30টা কালো বোরখা 52 সাইজের প্যাকেট করুন, আর গর্জিয়াস বোরখা 5 ডিজাইনের 5টা 5 রঙের একই সাইজের প্যাকেট করুন। পাশ থেকে চিরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একা একাই বিড়বিড় করে বলল, আমার লম্বা যে 52 সাইজ লাগবে সেটা এই লোক কি করে জানে? তারপর আহিয়ানের উদ্দেশ্যে আবারও বলল, আহিয়ান ভাই। হুম। সিধা হাত কচলাতে কচলাতে বলল, এতগুলো বরখা দিয়ে আমি কি করব? এত লাগবে না, আমার তো 2টা হলেই চলবে। আহিয়ান এবার ঘুরে সিধার চোখে চোখ রেখে বলল, পাপার টাকা দিয়ে কিনেছি, তাই 35টা কিনে দিলাম। যখন নিজে ইনকাম করব 365টা কিনে দিব। আহিয়ানের কথাগুলো সব যেন সিধার মাথার উপর দিয়ে গেল। সিধা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আহিয়ান পেমেন্ট ক্লিয়ার করে তিতার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ভাবনা চিন্তা শেষ হলে বাড়িতে চল, বলেই সামনে হাঁটল। তিতার ঘোর কাটতেই দৌড়ে গেল আহিয়ানের পিছু পিছু। পেছন থেকে দোকানদার ছেলেটি মুচকি হেসে বলল, বড়লোকের বিরাট কারবার। বাইকটি খানবাড়ির গেট দিয়ে প্রবেশ করলো ভেতরে। আহিয়ান সিধাকে নামিয়ে গাড়ি পার্কিং করতে যাবে, হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে আহিয়ান সিধাকে পিছু ডাকলো, সিধা রানী। কিন্তু তিধা তো মনে হয় আজ ঘোরের মধ্যে আছে। সবকিছু তার স্বপ্নের মতো মনে হচ্ছে। সে আহিয়ানের ডাক না শুনে সামনে হাঁটছে। হঠাৎ আহিয়ান জোরে ডাকলো, ওই সাদামুলা। সিধা হঠাৎ থমকে দাঁড়ালো। এতক্ষণে সব ভুলে রাগী দৃষ্টি নিয়ে পেছনে তাকালো। দেখলো আহিয়ান এখনো বাইকে বসে আছে। সিধা হাতে ব্যাগ সহ ফিরে এলো আহিয়ানের কাছে। তারপর রেগে রেগে বলল, কি হয়েছে? আহিয়ান সিধার চুলের বেনিতে একটা জোরে টান দিয়ে বলল, রাস্তার ওই ছেলেগুলোর কথা বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। সিধা রাগে কটমট করতে করতে বলল, ঠিক আছে। তারপর আহিয়ানের হাত থেকে বেনিটা টান দিয়ে ছুটিয়ে হন হন করে ভেতরে চলে গেল। আহিয়ান কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে গেল বাইক পার্ক করতে। এখন প্রায় দুপুর 4টা। বাড়ির সকলেই নিজেদের রুমে ভাত ঘুম দিচ্ছে। সিধা চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে গেল 3য় তলায় নিজের রুমে। সিধার রুমটা মাঝখানে। এক পাশে আহিয়ানের রুম, অন্য পাশে আহিয়ার। সিধার নিজের রুমে ঢুকে ব্যাগগুলো বিছানার উপর রেখেই ধপাস করে শুয়ে পড়ল। হঠাৎ মুচকি হাসলো, তারপর আবারও একা একাই নিজেকে প্রশ্ন করলো, হঠাৎ হাসলাম কেন? কোনো উত্তর নেই তার কাছে। এটা ভেবে আবারও হাসলো। হঠাৎ মুচকি হেসে উঠে দৌড়ে গেল ব্যালকনিতে। দেখলো আহিয়ান বাড়ির ভেতরে ঢুকছে। আহিয়ান উপরের দিকে তাকাবে বুঝতে পেরেই সিধা দৌড়ে রুমে ঢুকে গেল। তারপর আবার ধপাস করে বিছানায় শুয়ে মুচকি হেসে বিড়বিড় করল, বাদরটা এতটাও খারাপ না। আহিয়ানকে নিয়ে সিধার ছোটবেলার সামান্য কিছু স্মৃতি থাকলেও বড় হওয়ার পর তেমন কোনো আলাদা স্মৃতির টুকরো জমা নেই। তবে আজ হঠাৎ করেই আহিয়ানের সাথে তিধা রানীর সুন্দর কিছু মুহূর্ত সৃষ্টি হলো। সিধা আর কিছু না ভেবে বিছানায় উপর হয়ে শুয়ে রইল। মুহূর্তেই সারা রাজ্যের ঘুম তার চোখে ভর করল। সন্ধ্যা হয়ে এসেছে। বন্যা মেয়ের রুমে এসে দেখলো চিদা কলেজ ড্রেস পরেই বিছানায় ঘুমাচ্ছে। বন্যার আগে মেয়ের পিঠে ঠাস করে এক থাপ্পড় দিল। বেচারি চিদা ঘুম থেকে লাফিয়ে উঠল। ঘুম ঘুম চোখে মায়ের এই রণচণ্ডী রূপ দেখে বিছানা থেকে নেমে দিল এক দৌড়। এক দৌড়ে নিচতলায়। কিছুক্ষণের মধ্যে বন্যাও নিচে আসলো।
এসে দেখল ত্রিধা রানী দুই পাশে দুই সিপাহী বসিয়ে রেখেছে মায়ের হাতে মায়ের থেকে বাঁচার জন্য। একটু আগে ত্রিধা নিচে নেমে এসে দেখল ওর পাপা ও বড় পাপা সোফায় বসে চা খাচ্ছেন। ত্রিধা হাঁপাতে হাঁপাতে গিয়ে দুজনের মাঝখানে বসলো। তারপর তানভীরকে বিচার দিতে দিতে বলল, পাপা, মাম্মাম আমায় আবার মেরেছে। তানভীর একটু রাগের অভিনয় করে বলল, কি, এত বড় সাহস আমার মেয়েকে মেরেছে? আজকেই তোমার মাম্মামের এই বাড়িতে শেষ দিন। তারপর বন্যা এলো। ত্রিধাকে বলল, কলেজ থেকে কোন দুপুরে ফিরেছিস? এখনো ইউনিফর্ম চেঞ্জ করিসনি কেন? কিছুক্ষণের মধ্যে টিউশন টিচার আসবে। উনি এসে এমন দেখলে কি ভাববেন বলতো? এটা একটা ব্যাড ম্যানার্স, তোকে কতবার শেখাতে হবে? ত্রিধা তানভীরকে ত্রিধা তানভীরকে চোখে ইশারা দিয়ে বলল, তার মাম্মামকে কিছু বলতে। তানভীর একটু ঢোক গিলে বন্যার রাগী চেহারার দিকে তাকালো। তারপর মিনমিনিয়ে বলল, ইয়ে মানে বন্যা, এবারের মতো মেয়েটাকে ক্ষমা করে দাও। কাল থেকে ও আর এমন করবে না, বলেই তীরার দিকে তাকালো। তীরা তীক্ষ্ণ দৃষ্টিতে পাপার মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখের ভাষা যেন একটা কথাই বলছে, পাপা, তোমার কি বলার ছিল আর তুমি কি বললে? তারপর আবার তাকালো নিজের বউয়ের মুখের দিকে। বউও কড়া দৃষ্টিতে তানভীরের দিকেই তাকিয়ে আছে। বেচারা বউ ও মেয়ের জাতাকলে ফেঁসে গেছে। এতক্ষণে সকল ঘটনা পাশের সোফায় বসে আবির, আহিয়ান ও আরিফ খেয়াল করল। আবির তানভীরের মুখের দিকে তাকিয়ে হালকা হাসল। আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তীরার মুখের পানে, কিন্তু তীরা রানীর সেদিকে খেয়াল নেই। পাপার ইশারা পেয়ে চলে গেল উপরে। মেঘ ও রাই কিচেনে কাজ করছিল। তীরা ও তানভীরকে বকতে বকতে বন্যা ঢুকলো কিচেনে। মেঘ মৃদু হাসল। তারপর বলল, কি রে, মেয়েকে তুই সারাদিন এত বকিস কেন? আরে আর বলিস না, কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। কোথায় বেশি বেশি লেখাপড়া করবে সেটার কোনো খবর নেই, সারাদিন দুষ্টুমি করে বেড়ায়। কলেজ থেকে সেই দুপুরে এসেছে, এখন পর্যন্ত কলেজ ড্রেসটাও চেঞ্জ করেনি। একটু পর টিচার চলে আসবে পড়াতে। তুই বল, এভাবে বাদরামি করলে পরীক্ষায় ভালো রেজাল্ট জীবনেও আসবে না। তাছাড়া আগামী 7 দিন এমনিতেই লেখাপড়া বন্ধ। পাশ থেকে রাই বলল, ভাবি, ছোট মানুষ বোঝে না, তুমি এত রাগ করো না তো। বন্যা একটু রাগ নিয়ে বলল, এই তোদের সবার আশকারায় মেয়েটা বাদর হচ্ছে। মেঘ মুচকি হেসে বন্যার কাঁধে হাত রেখে বলল, এত চিন্তা করিস না, আমরা সবাই আছি তো। সময়ের সাথে সাথে আরেকটু বড় হলে ওর ভেতরের তোর মতো ম্যাচিওর চিন্তা ভাবনা আসবে। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই যেন হয়। কিছুক্ষণ পর আহিয়া এসে তিতাকে সারা বাড়ি খুঁজতে থাকলো। মিম জানালো, তিরা টিউশন টিচার এসেছে, সে পড়ছে। আহিয়া আদিবা ও উষাকে সাথে নিয়ে রুমে চলে গেল। মিম গেল রান্নাঘরে। রাত 9টার পর থেকে সবাই সবার রুমে ব্যস্ত লাগেজ গোছাতে। আগামীকাল সকাল সকাল বের হবে সবাই। সিদা আহিয়াকে নিয়ে লাগেজ গোছালো। আহিয়ার প্ল্যানে তারা দুইজনে দুইটা শাড়িও নিল। ভোরের হালকা আলো ফুটতেই খানবাড়িতে শুরু হয়ে গেল এক ভিন্ন রকমের কোলাহল। রান্নাঘর থেকে ভেসে আসা ভাজা পরোটার গন্ধ আর একের পর এক দরজা খোলার আওয়াজে পুরো বাড়ি যেন এক উৎসবের আমেজে ভরে উঠল। আজ সকাল 8টার মধ্যেই সবাইকে রওনা দিতে হবে সাজেকের উদ্দেশ্যে। তাই সকাল থেকেই সবাই ব্যস্ত। মালিহা খান রান্নাঘরে দাঁড়িয়ে সবাইকে ডাকছে নাস্তার জন্য। তার একটাই কথা, এত দূরের পথ কেউ যেন না খেয়ে বের না হয়। আহিয়া বারবার লাগেজ খুলে চেক করছে যেন কিছু বাদ না যায়। তানবীর, আবির, আহিয়ান, আরিফ ও আদি ইতিমধ্যেই গাড়ির পাশে দাঁড়িয়ে। ড্রাইভার গাড়ি পরিষ্কার করছে। ওরা কেউ কেউ লক্ষ্য করছে সব ঠিক আছে কিনা, আবার কেউ কেউ আত্মীয় স্বজনদের ফোন দিচ্ছে যাদের যাওয়ার কথা। আহিয়ার ডাকে ওরা ভেতরে গেল নাস্তা খেতে। গিয়ে দেখলো অলরেডি মেয়েদের খাওয়া শেষ। ওরা সবাই রেডি হতে চলে গেছে। শিশুরা রেডি হয়ে দৌড়াদৌড়ি করছে। পুরুষরা নাস্তা খেতে বসলো। আলী আহমেদ খান ওদেরকে বারবার সাবধানে যেতে বলছে। মোজাম্মেল খান তানভীরকে বলছে সবার খেয়াল রাখতে। ইকবাল খান আদিকে বলছে আদিবা ও উষাকে যেন নজরে নজরে রাখা হয়। তাদের 3 ভাইয়ের একটাই চিন্তা, সবাই যেন সুস্থ মতো ফিরে আসে। আহিয়ান মুচকি হেসে বলল, যাক, আমি বেঁচে গেছি, আমার কাছে কোনো দায়িত্ব নেই। পাশ থেকে আলী আহমেদ খান আহিয়ানে কান ধরে বলল, তোমার কাঁধে সবচেয়ে কঠিন দায়িত্বটা দেব। তুমি আমার ত্রিধা রানীকে সামলাবে। ও যেই চঞ্চল মেয়ে, তানভীর বন্যা একা ওর খেয়াল রাখতে পারবে না। দেখা যাবে ওরা পুরনো বন্ধু বান্ধবের সাথে কথা বলছে আর ত্রিধা অন্য কোথাও হারিয়ে গেছে। পাশ থেকে মোজাম্মেল খান বলল, ভাইজান ঠিক বলছেন।
ভাইজান ঠিক বলেছেন, সেখানে গিয়ে বোনদের খেয়াল রেখো। আহিয়া, চিদা, আদিবা ও উষা কারো যেন কোনো ক্ষতি না হয়। ইকবাল খান হেসে আহিয়ানের দিকে তাকিয়ে বলল, 4 বোনের এক বড় ভাই হয়েছিস, তোর উপর তো আরো বড় দায়িত্ব। আহিয়ান খেতে খেতে বিড়বিড়িয়ে বলল, এই বাড়িতে কথা বললেও বিপদ। এদিকে সবাই রেডি হতে ব্যস্ত। নিচতলা থেকে সবার তাড়া পেয়ে একে একে ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছে সবাই। বন্যা, মেঘ, রায় ও মিম এসে দেখলো রাকিব, রিয়া, রাসেল ও তার ওয়াইফ, রিহান, আসিফ, জান্নাত, জুই, আইরিন ও তার হাজবেন্ড, মাইশা, তার হাজবেন্ড ও ছেলে মৃদুল, সাকিব, শিমু, তাদের মেয়ে সবাই এসে গেছে। আইরিন, জান্নাত, রিয়া ও মাইশা তো মেঘকে দেখেই খুশিতে জড়িয়ে ধরেছে। সেই আদির বিয়েতে সবার একসাথে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। জুই এসেই ছুটল আহিয়া ও ত্রিধার কাছে। ড্রয়িং রুমের এক কোণে রিহান, মৃদুল ও আহিয়ান কথা বলছে। রিহান আহিয়ানকে জিজ্ঞেস করলো, কিরে, কালকের ঘটনা নিয়ে কি বাড়িতে কিছু হয়েছে? আহিয়ান বলল, না, বাড়িতে কেউ কিছু জানে না। মৃদুল আহিয়ানের কাঁধে চাপড় দিয়ে বলল, তবে মামা, কালকে সিনেমাটা কিন্তু জোশ ছিল। আহিয়ান ভ্রু কুঁচকে বলল, কোনটা? মৃদুল দাঁত কেলিয়ে হেসে বলল, ওই যে সেইটা। আহিয়ান আবারও বলল, কোনটা আর কিসের সিনেমা? মৃদুল এবার ব্যঙ্গ করে বলল, বোঝো না কোনটা? ওই যে তিধারানী আর তুমি। আহিয়ান মৃদুলের পিঠে ঘুষি দিয়ে বলল, শালা, তুই অনেক বেশি কথা বলিস। মৃদুল আউচ শব্দ করে বলল, আমার কোনো সমস্যা নাই, তিদাকে আমার বোন বানিয়ে নিব দুলাভাই। আহিয়ান আবারও চাপড় মারল মৃদুলের মাথায়। রিহান ওদের থামিয়ে দিয়ে বলল, কিরে, তোরা কি শুরু করলি, কেউ শুনবে? ঘড়িতে তখন 7:30। চারপাশের কোলাহলে সকালটা যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। এদিকে আহিয়া রেডি, জুই এখনো সেজেই যাচ্ছে, আর চিদা বিছানার উপর প্রায় 10 থেকে 12টা ড্রেস ছড়িয়ে বসে আছে। সে এখনো ডিসাইড করতে পারছে না কোনটা পরবে। আবারও গিয়ে আলমারিটা খুলল, হঠাৎ চোখ গেল বোরখাগুলোর দিকে। গর্জিয়াস 5টা বোরখাই অসম্ভব সুন্দর। চিদা একে একে 5টাই প্যাকেট থেকে খুলল। তারপর কিছু একটা ভেবে মুচকি হেসে একটা পিট কালারের গর্জিয়াস বোরখা পরে সুন্দর করে হিজাব বাঁধল। আহিয়া চিদা ও জুইকে ডাকতে এসে দেখলো চিদা বোরখা পরে হিজাব বেঁধেছে। আহিয়া একটু অবাক হয়ে বলল, আরে চিদা রানী, মাশাআল্লাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে। চিদা একটু লাজুক হাসল। তখনই নিচ থেকে মেঘের ডাক শোনা যাচ্ছে, তাই তারা পা বাড়ালো সিঁড়ির দিকে। ইতিমধ্যে খানবাড়িতে উপস্থিত হয়েছে তামিম, তামিমের ওয়াইফ ও তাদের ছোট মেয়ে, মিনহাজ, মিনহাজের ওয়াইফ ও তাদের 10 বছরের ছেলে, মিষ্টি, মিষ্টির হাজবেন্ড ও তাদের 17 বছরের মেয়ে মিতু। মেঘ ও বন্যা তো ওদের দেখে মহা খুশি। আবির ও তানবীর ওদের আগে কিছুই জানায়নি। এত বছর পর নিজের বন্ধু ও বান্ধবীদের দেখে সবাই খুব খুশি। রিহান কথার ফাঁকে ফাঁকে এদিকে সেদিকে তাকাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে কাউকে খুঁজছে। অন্যদিকে এতদিন পর সবাইকে দেখে আবির, মেঘ, তানবীর, বন্যা গল্প করায় ব্যস্ত। আবার মাঝে মাঝে মেয়েদের ডাকছে। আবিরের একটাই কথা, আমার মেয়েরা আসতে দিলে রেডি হোক, তাড়াহুড়ার কাজ ভালো নয়। আবির এক সময় মাইশা আপুকে বলল, আপু, মালা কেন আসলো না? মাইশা আপু হেসে জবাব দিলেন, মালা আরো কয়েক বছর আগেই হাজবেন্ডের সাথে প্রবাসে পাড়ি জমিয়েছে। মালা দেশে নেই, তবে প্রায় প্রায়ই তোর কথা অনেক জিজ্ঞাসা করে। এই কথা শুনে চোখ বড় বড় করে আবির তানবীরের মুখের দিকে তাকালো। তানবীর বুঝতে পেরে বলল, বনু এদিকে নেই, আহিয়া ও চিদাকে ডাকতে গেছে। এটা শুনে আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ কেউ একজন বলল, মেয়েরা চলে এসেছে, সবাই এবার বের হও। এই কথা শুনে আহিয়ান সিঁড়ির দিকে তাকালো। দেখলো চিধা তার দেওয়া একটা গর্জিয়াস বোরখা পরে নামছে, সাথে আহিয়া ও জুই। ফর্সা মেয়েটাকে পিত কালারের বোরখায় অনেক মানিয়েছে। আহিয়ান বন্ধুদের নিয়ে ডাইনিং টেবিলের পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ডগ ডগ করে খেয়ে নিল। তারপর মৃদু হাসল। এদিকে রিহানের চোখ আটকালো কালো গাউন পরা আহিয়ার দিকে। সেই ছোটবেলা দেখেছিল মেয়েটাকে। ছোটবেলা যখনই এই বাড়িতে আসতো, আহিয়া ওকে দেখলেই পালাতো। আজ হঠাৎ পুরনো কথা মনে পড়তেই রিহান এতক্ষণ ধরে আহিয়াকে খুঁজছিল। সে দেখতে চায় এখন মেয়েটা কি করে। তাছাড়া আহিয়া কি ওকে চিনতে পারবে? ওরা নিচে নামতেই বন্যা এগিয়ে এসে বলল, তুই এই বোরখা কোথায় পেয়েছিস? সিধা এক নজর আহিয়ানের দিকে তাকিয়ে বলল, আহিয়ান ভাই কিনে দিয়েছে।
আহিয়ান পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এগিয়ে এসে বলল, মামনি, তোমার মেয়ে মাথায় ওড়না না দিয়ে কলেজে যায়, যেটা আমাদের বাড়ির মেয়েদের মানায় না। তাই আমি ওকে বোরকা কিনে দিয়েছি। এখন থেকে ও সব সময় বাহিরে বোরকা পরেই যাবে। বন্যা এবার একটু স্বাভাবিক হলো। তারপর বলল, ভালো করেছিস বাবা। ও তো আমার কথা শোনেই না। দেখ তুই ওকে মানুষ করতে পারিস কিনা। একটু দূর থেকে সবটাই লক্ষ্য করলো আবির ও তানভীর। আবির বলল, জানিস তানভীর, আজকাল ছেলের মাঝে আমার যৌবনের ছায়া দেখতে পাই। তানভীর হেসে বলল, আমিও তো তাই ভাবছি। ভাইয়া, তোমার ছেলেকে সামলাও, আমার মেয়ের মাথায় যেন উল্টাপাল্টা কিছু না ঢোকায়। সামনে ওর পরীক্ষা। তাছাড়া বেকার ছেলের কাছে কিন্তু আমি মেয়ে বিয়ে দিব না। এবার আবির তানভীরের কাঁধে চাপড় মেরে বলল, আমি মনে হয় তোর বোনকে বেকার থাকতে বিয়ে করেছি। তাছাড়া আমার ছেলে আমার কার্বন কপি। নিজের জিনিস কিভাবে নিজের করে রাখতে হয় আশা করি সে তা ভালো করেই জানে। তানভীর এবার দাঁত কেলিয়ে হেসে বলল, যাক, তার মানে তুমি তোমার ছেলেকে আমার মেয়ের জামাই বানাতে রাজি? মোটেও না। কথাগুলো আমি তোকে মিন করে বলিনি। হঠাৎ আবির খেয়াল করলো ড্রয়িং রুমে বেশিরভাগ লোকই বাইরে গাড়িতে গিয়ে বসেছে। তারাও গুরুজনদের কাছে বিদায় নিয়ে রওনা হলো। একে একে খানবাড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে বেরিয়ে গেল 7টি গাড়ি। সবুজ পাহাড়ে ঘেরা, মেঘে মোড়া, স্বপ্নের মতো এক জনপদ, সাজেক ভ্যালি। এটা খাগড়াছড়ি জেলার বাগাইহাট এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে। পাহাড়, মেঘ আর সূর্যের মিলনে সাজেককে অনেকে বলে বাংলাদেশের দার্জিলিং। ভোরে এখানে মেঘের সমুদ্র, দুপুরে ঝকঝকে রোদে ঝিলমিল পাহাড়, আর সন্ধ্যায় লাল কমলা আলোয় সাজেক যেন রঙের রাজ্য। সকাল 8টার দিকে খানবাড়ির সবাই ঢাকা থেকে রওনা দিয়েছিল। দুপুর নাগাদ তারা খাগড়াছড়িতে পৌঁছায়। খাওয়া দাওয়া আর একটু বিশ্রাম শেষে দুপুর 2:30টার দিকে সাজেকের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু হলো। খাগড়াছড়ি থেকে সাজেকের রাস্তা আঁকাবাঁকা, কখনো উঁচু, কখনো গভীর খাদ। এক পাশে সবুজ পাহাড়, অন্য পাশে নিচে নেমে যাওয়া গহীন অরণ্য। রাস্তায় বাতাস শীতল, তাজা গন্ধে ভরা। গাড়ি চলার সাথে সাথে যেন মেঘ এসে জানালার কাছে টোকা দেয়। আহিয়ান, আহিয়া, ত্রিধা, জুই, মিতু, রিহান, মৃদুল সবাই এক গাড়িতে। আহিয়ান চুপচাপ জানালার বাইরে তাকিয়ে পাহাড় মেঘের সৌন্দর্য দেখছিল। কিন্তু মেয়েরা এই প্রথম এত উঁচু উঁচু পাহাড় দেখে তো খুশিতে আত্মহারা। আহিয়ান চোখ তুলে এক ঝলক তাকালো সেদিকে। ঠোঁটের কোণে হালকা হাসি খেলল। রিহান আর মৃদুল দুজনের মধ্যে হেসে হেসে খুনসুটি চলল। কে পাহাড় গোনে বেশি। রিহান মাঝে মাঝেই আর চোখে আহিয়ার দিকে তাকাচ্ছে। আহিয়াকে দেখেই বোঝা যাচ্ছে ও রিহানকে চিনতে পারেনি। আহিয়া হঠাৎ এদিকে তাকাতেই লক্ষ্য করলো রিহান ওর দিকেই তাকিয়ে আছে। হঠাৎ ওর বুকের ভেতর ধুপ করে উঠল। মুখের হাসি থামিয়ে নিজেকে একটু গুটিয়ে বসল। গাড়ির ভেতরে হইচই, গান, হাসি, মজা সব মিলিয়ে যাত্রাপথ যেন উৎসব হয়ে উঠল। এদিকে আরেকটা গাড়িতে ছিল মেঘ, বন্যা, তানভীর, আবির, আদি, রাই, উষা, আদিবা, মিম ও আরিফ। আর বাকিরা ছিল অন্য অন্য গাড়িতে। তানভীর বারবার আবিরকে খোঁচাচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আবির তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ হেসে মুখ ঘুরিয়ে নিলেও আবিরের ঠোঁটে দুষ্টুমি ভরা এক চিলতে হাসি খেলে গেল। রাই, উষা আর আদিবা জানালার বাইরে তাকিয়ে পাহাড় দেখে মুগ্ধ। রাই বলল, সত্যি মনে হচ্ছে মেঘের মধ্য দিয়ে যাচ্ছি। মিম ও আরিফ হেসে দিল। বন্যা বারবার সবাইকে সতর্ক করছিল, এত হইচই করো না, রাস্তা কিন্তু অনেক ডেঞ্জারাস। তবে শেষমেশ ও নিজেও মুগ্ধ হয়ে গেল চারপাশের সৌন্দর্য দেখে। গাড়ি যত উপরে উঠছিল, চারপাশের সৌন্দর্য তত বদলাচ্ছিল। কখনো রোদের আলোয় ঝলমল করা সবুজ, কখনো ঘন মেঘে ঢেকে যাওয়া চারদিক। মনে হচ্ছিল সবাই মেঘের ভেতর দিয়ে ভেসে যাচ্ছে। শেষ বিকেলে যখন সূর্যাস্তের আলো পাহাড়কে লালচে করে তুলল, তখন খান পরিবারের সবাই বুঝলো এই ভ্রমণ তাদের জীবনে অন্যতম সেরা অভিজ্ঞতা হতে যাচ্ছে। বিকেলের আলো ম্লান হয়ে আসছে। চারপাশে পাহাড়ের কোল ঘেঁষে রঙিন আলোয় সাজানো এক বিশাল 5 স্টার রিসোর্ট, যেখানে কাঠ আর কাচের মিশেলে তৈরি প্রতিটি যেখানে কাঠ আর কাচের মিশেলে তৈরি প্রতিটি কটেজ যেন প্রকৃতির সাথে একেবারে মিশে গেছে। এক একটা রুমের আলাদা আলাদা নাম। কোনোটা মেঘমালা, কোনোটা ঝর্ণা, কোনোটা অরুণোদয়, আবার কোনোটা সন্ধ্যা তারা।
সবাই রিসোর্টে ঢুকতেই একরাশ মুগ্ধতা নিয়ে চারদিকে তাকালো। ভেতরে প্রবেশের সাথে সাথেই ত্রিধা উচ্ছ্বাসে বলল, এটা তো যেন সত্যিই মেঘের মধ্যে প্রাসাদ। ওর কথা শুনে সবাই হেসে দিল। তারপর রিসোর্ট ম্যানেজার রুমের তালিকা দিল। আবির ২ দিন আগেই অনলাইনে বুকিং দিয়েছিল। সচরাচর এখানকার রিসোর্টগুলোতে ১-১.৫ মাস আগে বুকিং দিতে হয়। তবে আবির তার পরিচিত কিছু লোক কাজে লাগিয়ে এবং রিসোর্টের ভাড়া বাড়িয়ে দিয়ে বুকিং দিতে পেরেছে। কোন রুমে কে থাকবে সেটা নিয়ে শুরু হলো দুষ্টুমি। সবাই চায় এমন একটা রুমে থাকতে, যেখান থেকে মেঘ, সূর্য, সন্ধ্যার আকাশ সবকিছু স্পষ্ট দেখা যাবে। আহিয়া বলে উঠল, না না, এমনি এমনি রুম বন্টন হবে না, এখানে লটারি হবে। সিধা তৎক্ষণাৎ সায় দিল, একদম ঠিক। এতে কেউ মন খারাপ করতে পারবে না। ভাগ্য যার ভালো সে পাবে ভালো রুম। শেষমেশ সবাই মিলে লটারির সিদ্ধান্ত নিল। মেঘ দায়িত্ব পেল নামগুলো কাগজে লিখে ভাঁজ করে একটা বাটিতে ফেলার। সবাই চারপাশে ভিড় করলো। এক এক করে কাগজ তোলা শুরু হলো। প্রথমেই উঠল আহিয়া ও ত্রিধার নাম। তারা পেল অরুণোদয় রুম, রিসোর্টের একেবারে কর্নারে, যেখানে ভোরের সূর্যোদয় সরাসরি খোলা জানালা দিয়ে দেখা যাবে। ত্রিধা হেসে বলল, আহা, আমাদের রুমে সকালে সূর্যোদয় দেখতে পাবো। তারপর উঠল আহিয়ান ও রিহানের নাম। তারা পড়ল মেঘমালা রুমে, অরুণোদয় একদম পাশে। ত্রিধা মুখ বাঁকিয়ে বলল, ও, বাদরটাকে আমাদের পাশেই পড়তে হলো। আহিয়ান ভ্রুকুঁচকে শুধু তাকিয়ে রইল, কিছু বলল না। এরপর উঠল আবির ও মেঘের নাম। তারা পেল ঝর্ণা নামের রুম, যেটা মাঝামাঝি অংশে। তানভীর ও বন্যা পড়ল সন্ধ্যা তারা রুমে। মাঝখানে পড়ল আদি, রাকিব, রাসেল, আরিফ ও আসিফদের রুম। সবচেয়ে মজার ব্যাপার হলো, সব মুরব্বিদের রুমের মাঝখানে পড়ে গেল মৃদুলের রুম, আলোকধারা। মৃদুল মুখ ভার করে বলল, না না, আমি এত মুরব্বিদের মাঝে থাকতে পারবো না। আমার তো সব এক্সাইটমেন্ট শেষ। শেষমেশ নিজের আম্মু আব্বুর সাথে রুম পাল্টাপাল্টি করে নিল। আর সরাসরি গিয়ে উঠল আহিয়ানদের রুমের কাছাকাছি। জুই ও মিতুর রুম পড়ল একেবারে লাস্টে, চন্দ্রিমা নামের রুমে। তারা একসাথে খুশিতে চিৎকার করে উঠল। সবাই রুমের তালিকা হাতে পেয়ে একে অপরকে খোঁচা দিতে লাগলো। আহিয়া ত্রিধাকে টেনে বলল, আমরা দুইজন মিলে সকাল সকাল সূর্যোদয় দেখব। ত্রিধা আহিয়ানের দিকে হালকা তাকিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে আপু। মেঘ হাসতে হাসতে সবার উদ্দেশ্যে বলল, লটারি হলো ভাগ্যের ব্যাপার, কেউ মন খারাপ করো না। সারাদিনের জার্নিতে সবাই ক্লান্ত, তাই লাগেজ হাতে সবাই যার যার রুমে গেল। চারপাশে রঙিন আলো, কাচের জানালার বাইরে মেঘের সমুদ্র, আর ভেতরে পরিবারের হাসি ঠাট্টা। রাতের সাজেক যেন তাদের প্রথম দিনটাকে আরো রঙিন করে তুলল। সকালবেলা সাজেকের আবহাওয়াটা একেবারে অন্যরকম। চারপাশে নিস্তব্ধতা, শুধু পাহাড়ি পাখিদের ডাক ভেসে আসছে। পাহাড়ে গা বেয়ে ভোরের সোনালি রোদ ধীরে ধীরে নামতে শুরু করেছে। পুরো উপত্যকা যেন রূপালি কুয়াশার চাদরে ঢেকে আছে। দূরের পাহাড়গুলো কুয়াশার ভেতর থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন সমুদ্রের মাঝে ভেসে থাকা দ্বীপ। হাওয়া ঠান্ডা, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত সতেজতা। নিঃশ্বাস নিলেই মনে হয় বুক ভরে যেন নতুন প্রাণশক্তি জমে যাচ্ছে। ছোট ছোট কুঁড়ে ঘর, বাঁশের তৈরি হোমস্টে আর 5 স্টার রিসোর্টগুলোর বারান্দায় অতিথিরা দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে। একটু দূরে দেখা যায় পাহাড়ি রাস্তা বেয়ে স্থানীয় মারমা বা ত্রিপুরা শিশুরা স্কুলে যাচ্ছে, হাতে ছোট্ট ব্যাগ। তাদের মুখে সেই সহজ সরল হাসি। আর পর্যটকদের চোখে তখনও রং ছড়িয়ে থাকা ভোরের সূর্য। রিসোর্টের ভেতর সকালের ব্যস্ততাও শুরু হয়েছে। কেউ কফির কাপ হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ বা চুপচাপ বসে মেঘের সমুদ্র দেখছে। আবার কেউ কেউ পাহাড়ের ভেতরে সকালের হাঁটাহাঁটি শুরু করেছে। এমন সুন্দর এক ভোরে মোটামুটি সকলেই জেগে উঠেছে ভোরের সূর্যোদয় ও মেঘরাশি দেখার জন্য। সিদা তো ঘুম থেকে জেগেই ছুটে গেল কটেজের খোলা বারান্দায়। সেখানে গিয়ে দেখলো অলরেডি আহিয়া দাঁড়িয়ে। সিধা একটু অভিমানী কণ্ঠে বলল, আপু, আমি কিন্তু তোমার সাথে ভীষণ রাগ করেছি। আহিয়া বোনের অভিমান বুঝতে পেরে মৃদু হাসল। তারপর 2 আঙ্গুল ছুঁয়ে সিধা নাক টেনে দিয়ে বলল, কিন্তু আমি যে এখনো তোমার অভিমানের মতো কিছুই করিনি তিধা রানী। সিধা অভিমানে গাল ফুলিয়ে বলল, করেছো তো আপু। তুমি আমাকে রেখে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করছো। আহিয়া আবারও হাসলো, তারপর বলল, মোটেও না, আমি এইমাত্র ঘুম থেকে জেগেছি। ভাবলাম আগে বারান্দায় গিয়ে দেখি মেঘ জমেছে কিনা।
এখানে এসে দেখি পুরো মেঘের সমুদ্রে ভাসছি। আমি এখনই তোকে গিয়ে ডাকতাম। চিদা আহিয়াকে জাপটে ধরে বলল, আমার সোনা আপু, আমি জানি তো তুমি আমায় ছাড়া এত সুন্দর সকালটা উপভোগ করবেই না। আহিয়া আজ চোখে চিদার দিকে তাকিয়ে বলল, পাল্টিবাজ মেয়ে। চিদা খিলখিলিয়ে হেসে বলল, মোটেও না। ঠিক তখনই ওদের দরজায় কেউ নক করল। আহিয়া ছুটে গিয়ে দরজা খুলল, দেখল জুই আর মৃদু দাঁড়িয়ে। আহিয়া তাদের ভেতরে আসতে বলল। চিদার মুখে জুইয়ের কথা আহিয়া আগেও শুনেছে। জুই চিদার বান্ধবী। তাছাড়া আহিয়ার সাথে জুইয়ের ছোটবেলাও কয়েকবার দেখা হয়েছে। জুই আরিফের ভাতিজি এবং রাকিবের ভাগ্নি। ছোটবেলা থেকে সেই সূত্রেই জুইয়ের খানবাড়িতে আসা যাওয়া ছিল। কিন্তু মিতু, আহিয়া, চিদা ও জুই সবার কাছেই নতুন। তবুও গত একদিনের পরিচয়ে ওদের সম্পর্কটা বেশ জমে উঠেছে। মিতু ছুটে এসে বলল, দেখেছ আহিয়া, আজকের সকালটা সত্যিই অন্যরকম। আমাদের রুম থেকে মেঘ ভাসতে দেখা গেলেও সূর্যোদয়টা স্পষ্ট দেখা যায় না। তাই চলে আসলাম তোমাদের রুমে, একসাথে সূর্যোদয় দেখব। আহিয়া হেসে বলল, একদম ভালো করেছ। ঠিক তখনই ভেসে আসলো বারান্দা থেকে ত্রিধার কণ্ঠ। আহিয়াকে চিৎকার করে ডাকছে আর বলছে, আহিয়া আপু, তাড়াতাড়ি এসো, দেখো কত সাদা মেঘ। ওর ডাক শুনে ওরা সকলেই কটেজের খোলা বারান্দার দিকে গেল। এদিকে সকাল সকাল রিহান, আহিয়ান ও মৃদুল বেরিয়ে গেছে কটেজ থেকে। মেঘ, রিয়া ও মাইশা বারবার বলেছে নাস্তা করে যেতে, কিন্তু ওদের একটাই কথা, ওরা সকাল সকাল পাহাড়িদের ঐতিহ্যবাহী বাজারে যাবে। সেখান থেকে বিভিন্ন পাহাড়ি ফল, সেখানকার ঐতিহ্যবাহী চা এবং পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার খেয়ে সকালের নাস্তা করবে। বড় সদস্যরা একসাথে জড়ো হয়েছে রিসোর্টের ভিউ পয়েন্টে, যেখান থেকে সাজেকের সকালটা অনেক অন্যরকম দেখায়। দূরের পাহাড়, ভেসে আসা মেঘরাশি স্পষ্ট দেখা যায়। তাছাড়া আরও দেখা যায় সকালে সূর্যোদয় ও বিকালে সূর্যাস্ত। যেহেতু পুরো রিসোর্টটা আবির শুধু ওদের জন্যই বুকিং করেছে, তাই ওরা ছাড়া এই রিসোর্টে বাইরের কোনো লোক নেই। একটা চাকমা ছেলে এসে বলল, আপনারা সবাই এখানেই বসে সূর্যোদয় এনজয় করুন। আমরা আপনাদের সকালের নাস্তা এখানেই দেওয়ার ব্যবস্থা করছি। এটা শুনে মেঘ, বন্যা, তানভীর, আবির, তামিম, মিনহাজ, রাকিব, রাসেল সহ সকলেই খুব খুশি হলো। মেঘ আবিরকে বলল, নাস্তার সময় হয়ে গেছে, আমি কটেজ থেকে মেয়েদের ডেকে আনি। আবির মৃদু হেসে বলল, চলো, আমিও যাচ্ছি। তারপর মেঘের হাত ধরে হাঁটা শুরু করলো কটেজের দিকে। তানভীর বন্যাকে জিজ্ঞাসা করছে, মেয়ে কই? বন্যা জানালো, চিধা এখনো কটেজে। তারপর তানভীর বন্যাকে বলল, তুমি এখানে থাকো, আমি ওদের ডেকে আনি। তখনই তানভীর আশেপাশে খেয়াল করে দেখলো আবির ও মেঘকে দেখতে পাচ্ছে না। পকেট থেকে ফোন বের করে কল লাগালো আবিরকে। তারপর আবিরের থেকে শুনতে পেল আবির ও মেঘ মেয়েদেরকে ডাকতে গেছে। তাই তানভীরের যেতে হলো না। তানভীর এসে চুপচাপ বন্যার পাশে বসলো। ওর হাতটা আলতো করে ধরে বলল, সবাই একসাথে এসে ভালোই লাগছে বলো। বন্যা মৃদু হেসে জবাব দিল, হুম, আবির ভাইয়া হঠাৎ করে এমন প্ল্যান না করলে তো আশাই হতো না। আপনাকে আমি কোথাও যেতে বললে তো সারাক্ষণ কাজের দোহাই দেন। তানভীর হাসলো, তারপর বলল, কি করব বলো। একসময় যখন রাজনীতি করতাম তখন ইচ্ছে হলেই সব কাজ ফেলে বাড়িতে চলে আসতাম। কিন্তু তোমাকে ভালোবেসে সরকারি চাকরি করার ইচ্ছে হলো। এখন তো চাইলেই সবসময় ছুটি নিতে পারি না। তাছাড়া সারা বছর যদি শুধু শুধু ছুটি কাটাতাম, তাহলে তো একসাথে এতগুলো ছুটি এখন পেতামই না। ঠিক তখনই কেউ এসে বলল, সকলে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। কানভীর পেছনে তাকিয়ে দেখলো আবির, মেঘ মেয়েদের নিয়ে চলে এসেছে। তারপর সকলে একসাথে হই হুল্লোড় করে সকালের নাস্তা খেলো। বেলা যখন 11টা, সকলে রুই রুই পাড়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হলো সাজেকের সবচেয়ে উঁচু গ্রাম। এই গ্রামে গেলে পাহাড়ি গ্রামের মানুষদের জীবনধারা, ঝুপড়ি ঘর সব একসাথে দেখা যায়। সিদা ও আহিয়া একই রকম দেখতে দুইটা নীল গাউন পরেছে। সিদা গাউনের সাথে ম্যাচিং করে গর্জিয়াস একটা নীল হিজাব বাঁধলো। আহিয়াও বাঁধবে, কিন্তু তার হিজাবটা লাগেজের কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করেই মনে পড়ল সেটা মাম্মার লাগেজে। সিদা পুরো রেডি। সেটা দেখে আহিয়া চিদাকে আদুরে কণ্ঠে বলল, সিধা, মাম্মার রুম থেকে আমার হিজাবটা এনে দিবি প্লিজ। সিদা হেসে জবাব দিল, এখনই দিচ্ছি আপু, তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। বলেই ছুটল বাহিরের দিকে। আহ, আমার কোমরটা বুঝি এবার শেষ। বলেই তিধা চোখ খিচে বন্ধ করে নিল। কিন্তু কয়েক সেকেন্ড পর অনুভব করলো তার অর্ধেক দেহ ঝুলছে। হঠাৎই তার কানে এক গম্ভীর সুর ভেসে এলো, তোর হাঁটাচলা ডিকশনারিতে কি ধাক্কা খাওয়া ছাড়া আর কিছু নেই?
গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই সিধা হকচকিয়ে গেল। পিট পিট করে ডাগর ডাগর আঁখি পল্লব মেলে তাকালো। দেখল সে আহিয়ান ভাইয়ের এক হাতে ঝুলে আছে। হঠাৎ আহিয়ান ভাইয়ের চোখে চোখ পড়ল। কেমন জানি বুকের ভেতর ধক করে উঠল। এক মুহূর্তের জন্য তিধার মনে হলো বুকের ভেতরে ধুকপুক ধুকপুক শব্দটা মনে হয় বাহিরে শোনা যাচ্ছে। তিধা খানিকটা ভরকে গেল। মনে মনে বলল, আহিয়ান ভাই কি ধুকপুকানটা শুনতে পাচ্ছে? ঠিক তখনই ভেসে আসলো আহিয়ানের মৃদু কণ্ঠস্বর। শুনতে পাচ্ছি না, তবে অনুভব আহিয়ান ভাইয়ের কথায় তিধার ঘোর কাটল। সে আবারও বিড়বিড় করে বলল, এমা, এই লোক তো মনের কথাও শুনতে পায়। আহিয়ান ভাই আবারও তিধার চোখে চোখ রেখে মজা করে বলল, মনের কথাগুলো এত জোরে জোরে বললে আমি কেন, সব লোকই শুনতে পাবে। সিধা এবার জোরেই বলে উঠল, আমাকে সোজা করে দাঁড় করান। আহিয়ান ওকে সোজা করে দাঁড় করিয়ে দিল। তারপর ওর কপালে একটা টোকা দিয়ে বলল, এভাবে ছোটাছুটি করলে এই সাজেকের পাহাড় থেকে পড়েই তুই অক্কা যাবি। তাই আগে থেকেই বলছি, সাবধানে হাঁটাচলা কর। সিধা সেই সব কথা কানে না নিয়ে আহিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আহিয়ান ভাই। আহিয়ান অন্যদিকে তাকিয়ে জবাব দিল, হুম। এই নীল গাউনটা পরে আমাকে কেমন লাগছে? আহিয়ান এক নজর তাকালো সিধার পা থেকে মাথা অবধি। তারপর বলল, ঠিকঠাক। বলেই হাঁটা দিল নিজের রুমের দিকে। এদিকে এমন উত্তর শুনে সিধার মেজাজ গেল চোটে। একা একাই বলল, রক্তচোষা বাদর একটা। জীবনেও ভালো জিনিসকে খুব ভালো বলতে জানে না। সিধার ছোটবেলা থেকে এই অভ্যেস। কোনো ড্রয়িং করলে অথবা নতুন কোনো ড্রেস পরলে দৌড়ে ছুটে যেত তার আহিয়ান ভাইয়ের রুমে। আহিয়ান ভাইকে দেখাতো আর জিজ্ঞেস করতো কেমন হয়েছে। কিন্তু আহিয়ানের মুখ থেকে তিরা সবসময় বাঁকাতেরা উত্তরই পেয়েছে। কখনো কখনো আহিয়ানের হাতে থাপ্পড় খেয়ে কাঁদতে কাঁদতে ফিরে এসেছে। হঠাৎ আহিয়ার কথা মনে আসতেই ভাবনা চিন্তা ফেলে আবার দৌড় দিল হিজাব আনতে। আসসালামু আলাইকুম। যেদিন থেকে এই গল্পটা পর্ব ১ থেকে ৫ দেওয়া হয়েছে সেদিন থেকেই সবাই প্রশ্ন করছো, গল্পটা আবার শুরু থেকে কেন দেওয়া হলো? তাদের জন্য বলছি, এই গল্পটা টেকনিক্যাল কিছু সমস্যার কারণে ১ থেকে ৩৮ নম্বর পর্ব পর্যন্ত আনলিস্টেড করা হয়েছিল। তাই নতুনদের জন্য আবারও শুরু থেকে এই ৩৮ নম্বর পর্ব পর্যন্ত দেওয়া হচ্ছে। পুরাতনরা চাইলে ইগনোর করতে পারো আর নতুনরা ১ম থেকে পড়ে নিতে পারো।